বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুতর শারীরিক অবস্থা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি উদ্বেগ জানালেন। এটা একেবারে সাধারণ কোনো ঘটনা নয়, কারণ দিল্লি সাধারণত বাংলাদেশ নিয়ে কোনো মন্তব্য করলে সেটি অত্যন্ত ক্যালকুলেটিভ ভাবেই করে থাকে। আর এরপর পরেই গুঞ্জন শুরু হয়েছে। চীনের চিকিৎসক দল ঢাকা আসছে, সেই খবর পাওয়ার আগেই মোদির অফিস দ্রুত উদ্বেগ, চিকিৎসা সহযোগিতা ইত্যাদি ইত্যাদি বার্তা পাঠাতে শুরু করেছে। আবার কেউ বলছেন এটা ভূ রাজনীতি, কেউ আবার বলছেন এটা বাংলাদেশের আগামী নির্বাচনের হিসেব নিকেশ, আবার কেউ কেউ বলছেন বিএনপি জনসমর্থনে এগিয়ে রয়েছে, তাই দিল্লি ভবিষ্যতের সম্পর্ক মসৃণ করতে চাইছে। আসলে কোনটা সত্যি? ভারতের উদ্দেশ্যই বা কি? আজ আমরা স্পষ্টভাবেই সেই উদ্দেশ্য খোঁজার চেষ্টা করব কূটনৈতিক বার্তার অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণের মধ্য দিয়ে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে বিশ্লেষক, প্রথম কলকাতার ডেপুটি এডিটর, আমার বন্ধু সাংবাদিক পরমাশিস খোসরায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত। পরমাশিস, তুমি সম্ভবত গতকাল রাতে একটু ব্যস্ত ছিলে, যখন তোমার সঙ্গে আমার কথা হচ্ছিল তুমি ফিরছিলে এক জায়গা থেকে, তার পরপরই সম্ভবত 9:26 নাগাদ এই টুইটে বার্তাটি আসে এবং বার্তাটি যখন আমরা সমাজ মাধ্যমে জাস্ট কয়েক মিনিটের মধ্যে রীতিমতো তোলপাড় ফেলে দেয়। তুমি তো এটা নিঃসন্দেহে জানো যে এই মুহূর্তে যেহেতু ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন চলছে, বিশেষ করে 2024-এর 5 আগস্টের পর, কারণ শেখ হাসিনা এখন ভারতের আশ্রয়। স্বাভাবিকভাবেই সেই দেশের আরেকজন শেখ হাসিনার অপোনেন্ট এবং রাজনৈতিক শত্রু তার শারীরিক সংকটে, আবার সেই দেশেরই অর্থাৎ যে দেশে আশ্রিত সেই দেশেরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন, উদ্বেগ প্রকাশ করছেন এবং সবকিছুতে চিকিৎসার ব্যাপারে ভারত যথাসম্ভব চেষ্টা করার প্রতিশ্রুতি দিচ্ছেন। তুমি বিষয়টিকে কিভাবে দেখছো? শুধুই কি কূটনৈতিক বিষয়টি, নাকি এর মধ্যে অন্য আরো অনেক কিছু লুকিয়ে রয়েছে? এখানে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে পরম্পরা। বাংলাদেশের মুক্তিকামী মানুষের জন্য, মুক্তিযোদ্ধাদের পাশে ভারত সরকার যখন 90,000 সেনা পাঠিয়েছিল, সেটা পাশে থাকার আশ্বাস। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024-এর 5ই আগস্ট গণবিক্ষোভের মুখে পড়ে প্রাণে বাঁচতে, এক কথায় বলা যায়, এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর স্টেটমেন্ট অনুযায়ী তিনি থাকলে আরো হতাহতের সংখ্যা, আরো বিশৃঙ্খলা, আরো অশান্তির আগুন বাড়বে। ভারতে পালিয়ে এসছেন বা চলে এসছেন, ভারত আশ্রয় দিয়েছে, এটা পাশে থাকার আশ্বাস। তো সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আরেকজন খালেদা জিয়া, সে যখন ভীষণই সংকটাপন্ন অবস্থায় রয়েছে, তা সর্বপ্রথম প্রতিবেশী রাষ্ট্র হিসেবে, পরম্পরা, ঐতিহাসিক সম্পর্ক হিসেবে ভারত যে বার্তাটা দিয়েছে, এটা নতুন কিছু নয়, এটা দেওয়া কর্তব্য, ভারত সরকার দিয়েছে। অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর ভারতবর্ষেই কিন্তু প্রথম শুভেচ্ছাটা জানিয়েছিল। দুদেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠক হয়েছে, সীমান্ত পর্যায়ের আলোচনা হয়েছে, যা যা হওয়ার সবটাই হয়েছে। আমি আগেও বলেছি, হাসিনাকে ফেরত পাওয়া যায়নি। সেটা ভারত তার কূটনৈতিক সম্পর্ক থেকে, পররাষ্ট্র নীতির থেকে যে জায়গাটা, সেটা অনেক বিষবাও জলে, এটা অনেক আলোচনার বিষয়। কিন্তু হাসিনাকে ফাঁসির সাজা, মৃত্যুদণ্ড যেদিন দেওয়া হয়েছে, আদেশ যেদিন জারি হয়েছে, তার পরের দিনই কিন্তু ভারত সরকার পুরো বিষয়টা যে তারা ওয়াকিবহাল, তারা বিষয়টা সবটাই নজরে রাখছে। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের জীবনে শান্তি ফিরে আসুক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠুক, ভারত পাশে থাকার আশ্বাস দিয়েছে। গত কয়েকদিন আগেও যখন প্রত্যর্পণের চিঠি চেয়েছে, চিঠি পাঠানো হয়েছে, সেই চিঠিটা পেয়েছে, গুরুত্ব সহকারে সেটা নিয়ে পর্যালোচনা করা হচ্ছে এবং বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরবে, বাংলাদেশের সাধারণ মানুষের পাশে, বাংলাদেশের সরকারের পাশে ভারত সরকার থাকবে, বার্তা দিয়েছে। তো সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এরকম সংকটাপন্ন অবস্থায় রয়েছে। বাংলাদেশ থেকে যখন লক্ষ লক্ষ মানুষ কলকাতায়, দক্ষিণ ভারতে, মুম্বাইতে চিকিৎসা করতে আসে, তো সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারতে যদি তারা সে দেশের মানুষ মনে করেন যে ভারতের চিকিৎসা ব্যবস্থা অনেকটা অন্যান্য দেশের থেকে তুলনামূলক বেশি বা তাদের দেশ থেকে বেটার, তো ভারতবর্ষে এত বড় বড় হাসপাতাল রয়েছে, প্রয়োজনে ভারত সরকার, প্রধানমন্ত্রী যখন বার্তা দিয়েছে, অনেক কিছু ভেবেই দিয়েছেন। না, চীন থেকেও 5 জন বিশেষজ্ঞ চিকিৎসক দল, প্রতিবেশী রাষ্ট্র থেকে, তো প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের তো এরকমই সম্পর্ক হওয়া উচিত। যারা সোশ্যাল মিডিয়ায় ভারত সম্পর্কে বৈরিতা করছেন বা এদেশ থেকেও কেউ বাংলাদেশ সম্পর্কে বৈরিতা করছেন, সেটা কোনো লাভ হচ্ছে না, সেটা কালিদাসের ওই গাছের ডালে বসে ডাল কাটার মতন অবস্থা হয়ে যাবে। ব্যাপার এরকম ভাবে হয় না। একটা দেশ, পররাষ্ট্র নীতি, হ্যাঁ, এটা মানবিক নীতি,
কূটনীতি, এটা পররাষ্ট্রনীতিতে কূটনৈতিক সম্পর্ক বাঁচিয়ে রাখার। আর প্রথমেই তো বললাম, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জিয়ে রাখার একটা পরম্পরাই আছে। সেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী অস্বীকার করবেন কেন? ডক্টর ইউনূসকে দেখে প্রধানমন্ত্রী উঠে দাঁড়িয়েছিলেন। তার পাগ্যতাকে, তার শিক্ষাকে সম্মান জানানো। 140 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন তিনি। ডক্টর নোবেল লরিয়েট ইউনূস ওই সম্মান সে পাওয়ার যোগ্য। সে তো একটা দেশের রাষ্ট্রপ্রধান, হোক জনসংখ্যা কম। আমি একটু কৌতূহলী হয়ে তোমার কাছে একটা প্রশ্ন রাখবো পরমাশিস, তুমি এই প্রশ্নের উত্তর দেবে। আমি প্রশ্নটি তোমাকে করছি, কিন্তু তুমি উত্তর দেবে হচ্ছে আমার এই প্রশ্নের পর। আমি আরো কয়েকটি পয়েন্ট বলবো, তারপর তুমি প্রশ্নটি মনে রেখো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন উদ্বেগ প্রকাশ করলেন, তুমি তো জানো যে এখানে এই মুহূর্তে আশ্রিত রয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী, এবং একই সঙ্গে এখানে অসংখ্য নেতা কর্মী, আওয়ামী লীগের, ছাত্রলীগের বা বিভিন্ন স্তরের এমপি বা অন্যান্য স্তরের, এবং অনেক প্রশাসনিক, আওয়ামী লীগের সময় অনেক প্রশাসনিক যাদের বিরুদ্ধে দলীয় কাজ করার অভিযোগ আছে, তারা অনেকেই কিন্তু এখানে পালিয়ে রয়েছেন। সেই দেশটি তাদের কাছে নিরাপদ। সেই দেশটির প্রধানমন্ত্রী যখন তাদের রাজনৈতিক মূল প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষের নেত্রীর এইরকম ভাবে শারীরিক খোঁজ খবর নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং প্রয়োজনে ভারত সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন, তারপর আওয়ামী লীগের নেতা কর্মী বা আওয়ামী লীগ মানে ভারত ভক্ত আওয়ামী লীগ নেতা কর্মী বা এখানে আশ্রিত থাকা আওয়ামী লীগ নেতা কর্মী, শীর্ষ নেত্রীর কি মানসিক অবস্থা হতে পারে, তুমি সেই প্রশ্নের উত্তরটা তুমি দেবে। প্রশ্নটা খানিকটা বড়, কিন্তু তার আগে এছাড়াও আমি যেমন তোমার কাছে প্রশ্ন করলাম, এই প্রশ্নের উত্তর দর্শকরা শুনবেন, কিন্তু তার বাইরেও আরো বেশ কিছু প্রশ্ন কিন্তু উকি দিচ্ছে। আমি 5টি প্রশ্ন করব, যে প্রশ্ন সোশ্যাল মিডিয়া এখন ঘুরপাক খাচ্ছে। প্রথমত হচ্ছে যে মোদী কেন হঠাৎ খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে প্রকাশ্যে এইভাবে উদ্বেগ জানালেন? চীনের চিকিৎসক দল আসার খবর কি দিল্লিকে হঠাৎ এত সক্রিয় করে দিল, নাকি বিএনপি জনমত পুনরুদ্ধার করেছে? ভারত কি তাদের ভবিষ্যৎ সম্পর্ক সাজাচ্ছে? দিল্লি কি মনে করছে আগামী ক্ষমতা পরিবর্তনে বিএনপি বড় শক্তি হতে পারে, নাকি ভারতের এই বার্তা একটা মানবিক এবং কৌশলগত? এই প্রশ্নের উত্তরও কিন্তু বাংলাদেশের মানুষ কিংবা ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে যারা কাজ করে, এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু তারাও খুঁজছেন। যাই হোক, এবার আমি তোমার কাছে যে প্রশ্নটি করেছি সেই প্রশ্নের উত্তর দিলে আমি খুশি হব। তোমার প্রথম প্রশ্নের উত্তর আমি দিচ্ছি এরম ভাবে, আমি ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। তুমি আমার কাছে আশ্রয় চেয়েছো, আমি তোমাকে আশ্রয় দিয়েছি, নিরাপদে থাক। কিন্তু এমন তো কোনো কথা হয়নি যে আরেকজন অসুস্থ হলে আমি তাকে চিকিৎসার পরিষেবা দেবো না, তার পাশে থাকবো না, এরকম তো কোনো শর্ত হয়নি। এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, যে ভারত অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর যা পদক্ষেপ দেখিয়েছে, এমনি ভিসা, পর্যটক ভিসা হয়তো বন্ধ হয়েছে বা কমে গেছে, চিকিৎসা ভিসা দেওয়া কি বন্ধ করেছে? তাহলে সে দেশের মানুষের, যিনি চিকিৎসা ভিসা বন্ধ হয়নি, বরং স্টুডেন্ট ভিসা বন্ধ হয়নি, আগের থেকে অনেক বেশি বিজনেস ভিসা সেটি বেড়েছে, এবং তীর্থ ভিসা, সেটি কেউ যদি আজমের শরীফে আসতে চাইছেন তাদেরকেও ভিসা দেওয়া হচ্ছে, কেউ যদি রাম মন্দির দেখতে চাইছেন অযোধ্যায় গিয়ে তাদেরও ভিসা দেওয়া হচ্ছে। বিষয়টি সেই জায়গা থেকে বাংলাদেশের পাশে প্রথম থেকেই তো পাশে থাকার আশ্বাস, অফিসিয়াল যেসব কাজকর্ম সবটাই তো চলছে, পর্যালোচনা, আসা যাওয়া। কিন্তু তবু একটু মন ভাঙেনি পরমাশিস? বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তোমাকে আগের প্রসঙ্গ বললাম, যেদিনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে তার পরের দিনই ভারতের বিদেশ মন্ত্রক থেকে যে বার্তা দেওয়া হয়েছে, তারপরে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ব্যাপারে যে গুরুত্বপূর্ণ চিঠি পেয়েছে, সেটা নিয়েও একই বার্তা দেওয়া হয়েছে। তো ভারত প্রথম থেকেই বলে আসছে বাংলাদেশের একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, অর্থাৎ নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার গঠন হোক। ভারত সরকার বাংলাদেশের শান্তিকামী মানুষের পাশে থাকতে চায় এবং পাশে থাকবে, এই বার্তা প্রথম থেকেই দিয়ে আসছে। তো সে দেশের আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ, ইনক্লুসিভ ইলেকশন হবে কি হবে না সেটা সে দেশের জাতীয় নির্বাচন কমিশন সার্বিকভাবে ঠিক করবে। আন্তর্জাতিক চাপ যদি থাকে সেটা পরের কথা। আমি নিজেও বলেছি, আওয়ামী লীগের লোকেরা, নেতা নেত্রীরা যা অন্যায় করেছে, ন্যায় করেছে, সেটা তো আইনের মাধ্যম দিয়ে পরিষ্কার হয়ে যাবে। দুধ কা দুধ, পানি কা পানি পরিষ্কার হবে। আওয়ামী লীগ যদি নির্বাচনে লড়তে পারে, সেই জায়গা থেকে বলছি। তো ভারত কেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অসুস্থ হয়েছেন, সে বিএনপির নেত্রী হোক আর আওয়ামী লীগের নেত্রী হোক, আওয়ামী লীগের নেত্রীকে যদি আশ্রয় দিতে পারে, তাহলে বিএনপির নেত্রীকে কেন চিকিৎসা পরিষেবার বার্তা দিতে পারেন না? এবং এটা তো কৌশলে করেছেন। চীনকে পাঠাচ্ছে
চীন চীন থেকে চিকিৎসক দল এসছে এটা ভেবে ভারত সরকার করেনি, এবং যদি করেও থাকে, চীন যদি পাশে থাকার আশ্বাস দেয় তাহলে ভারত কেন পাশে থাকার আশ্বাস দেবে না? এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পরম্পরা, পাশে থাকার পরম্পরার ঐতিহাসিক সম্পর্ক, সেখান থেকে ভারত কি করে পিছিয়ে আসবে? কোনোদিনই আসতে পারে না। এবং নরেন্দ্র মোদী সঠিক কাজ করেছে। একদিকে চীনকে বার্তা দেওয়া হয়েছে, অন্যদিকে শেখ হাসিনা, আশ্রিত শেখ হাসিনা, তার কাছেও পরিষ্কার বার্তা যে দেখুন, প্রতিবেশীদের সঙ্গে এই রকম ভাবে আমরা কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রাখবো। শাসক কিংবা বিরোধী যারাই আসুন, ভারতের দৃষ্টি একই রকম ভাবে থাকবে। আর এক্ষেত্রে এই জায়গা থেকে কিছুটা প্রশ্ন আসে, গত 15 বছর কি তাহলে কোথাও এই দৃষ্টিভঙ্গির একটু নড়চড় হয়েছিল কোথাও গিয়ে? কারণ বাংলাদেশের মানুষের কাছে কিন্তু খানিকটা এই দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে কিছুটা ইমব্যালেন্স দেখা গিয়েছিল। এই জিনিসটা তৈরি করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের শুধু বন্ধু ভারত সরকার নয়, ভারত সরকার বাংলাদেশের বন্ধু, বাংলাদেশের পাশে থাকার বন্ধু। না, এটা আমার মনে হয় আজকে বলো, বিএনপির কোন নিচুতলার ক্যাডার সে যদি চিকিৎসা করাতে ভিসা নিতে আসে, সে জানছে আওয়ামী লীগের সদস্যরা এখানে লুকিয়ে রয়েছে, যদি লুকিয়ে থাকে সেই বিএনপির সেই ক্যাডার কি চিকিৎসার ভিসা পাবে না? সে তো সাধারণ নাগরিক হয়ে আসবে। আগে তো তার নাগরিকত্বের পরিচয়। এমন তো কোথাও লেখা নেই যে আওয়ামী লীগের লোকেরা শুধু চিকিৎসা করাতে ইন্ডিয়াতে আসতে পারবে, বিএনপির আসতে পারবে না, এমন তো কোথাও লেখা নেই। তাহলে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি আশ্রয় দিতে পারে, তাহলে ভারত সরকার কোন জায়গা থেকে বলা আছে যে বিএনপি নেত্রীকে চিকিৎসার বার্তা দিতে পারেন না? কিন্তু এতদিন পর্যন্ত এই যে ভুলভুলাইয়া, মানে ভারত শুধুমাত্র আওয়ামী লীগের, ভারত শুধুমাত্র শেখ হাসিনার, সেটা তারা বলেছে। ভারত সরকার কিন্তু কখনো কিছু করেনি। সেটা তারা বলেছে 15 বছর তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। সরকারের সঙ্গে সরকারের লোকে স্বাভাবিকভাবে ভাবতে পারে আওয়ামী লীগের পাশে। আওয়ামী লীগের সঙ্গে যখন ক্ষমতা ছিলেন না আওয়ামী লীগ, বিএনপি যখন ছিল, তখন কি ভারত সরকারের সঙ্গে সম্পর্ক ছিল না? ইতিহাস ঘাটলেই পাওয়া যাবে। একদমই। তবু পরমাশেষ যে দিল্লির এই বার্তা, স্বাভাবিকভাবেই এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এটা একেবারে যদি আমরা চুল চেরা বিশ্লেষণ করি, তাতে কিন্তু একটু অস্বাভাবিক গত 15 বছরের তুলনায়। ঠিক কেন? আমি একটু আমার দিক থেকে যদি তোমার মাধ্যমে দর্শকদের বলতে চাই, তাহলে বলবো যে ভারতের প্রধানমন্ত্রী সাধারণত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে অত্যন্ত একেবারে কোট আনকোট সতর্ক মন্তব্য করেন। অতীতে আমরা তাই দেখেছি। ফলে হঠাৎ করে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ এবং চিকিৎসা সহায়তার প্রস্তাব, এটা কেবল শুধুমাত্র মানবিক বিষয় বলে অনেকে মনে করছেন না। কিন্তু পরমাশেষ এখানে হতে পারে, এখানে 3টি পয়েন্টকে সামনে ভাবা হচ্ছে বা ভাবা যেতে পারে। সে পয়েন্টগুলো যেরকম কি? একটি হচ্ছে, তুমিও বিষয়টি ভাবো এবং সেটি দর্শকদের বিশ্লেষণ করো তুমি। প্রথম পয়েন্টটি, 3টি বিষয় কূটনৈতিক সংকেত এখানে রয়েছে। প্রথম যেটি সংকেত, দিল্লি দেখাতে চাইছে যে বিএনপি কে দূরে ঠেলে রাখার নীতি দিন শেষ। 1, 2, সাবেক প্রধানমন্ত্রীর প্রতি মর্যাদা সূচক স্বীকৃতি। এবং শেষ যে কূটনৈতিক এবং ভ্যালিড পয়েন্ট, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লির সম্পর্ক মসৃণ রাখতে এটা আরেকটা দিল্লির ইতিবাচক বার্তা। এই 3টি কূটনৈতিক পয়েন্ট কিন্তু ভীষণভাবে আলোচিত, বা এটাকে কিন্তু আলোচনার টেবিলে আনাই সঙ্গত। তুমি কিভাবে দেখছো? আমি তারপর তিনটে বিষয়কে আমি ছোট্ট করে একটা আমার মতো করে আমি ব্যাখ্যা দেবার চেষ্টা করব। তুমি আগে তোমার ব্যাখ্যা। এটা হচ্ছে, প্রথম থেকে যদি তুমি দেখো, ভারত এবং বাংলাদেশের সম্পর্কের পররাষ্ট্র নীতিতে, কূটনীতিতে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ভারত সরকার কিন্তু সবসময় অত্যন্ত পরিমিত কৌশল করে, খুব কূটনৈতিক ভাবে, প্রাজ্ঞতার সঙ্গে মতামত বিশ্লেষণ এবং পর্যবেক্ষণ, তার প্রত্যুত্তর রিয়াকশন দিয়ে থাকে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, সে বিএনপি নেত্রী, ভারত তো সবসময় বলে আসছে যে বাংলাদেশকে সমমর্যাদায় বাংলাদেশের পাশে ভারত সরকার থাকতে চায়। তাহলে এক নেত্রীকে যদি আমি আশ্রয় দিতে পারি, আরেক নেত্রীকে কেন আমি তাকে চিকিৎসার আশ্বাস দিতে পারবো? এটা একটা কূটনৈতিক ভাবে খুব বরিষ্ঠ, যেটাকে বলে বরিষ্ঠ সিদ্ধান্ত, এবং এটা একটা কৌশলও বটে। আমার ধারণা ভারত সরকারও কম বেশি হয়তো অনুধাবন করে, যেটা আমার ব্যক্তিগত অভিমত, যে ভারত সরকারকে কেউ সে দেশের মাটিতে দাঁড়িয়ে শুধু আমাদের লোক পরিচয় করতে চেয়েছে। সেই জায়গা থেকে হয়তো ভারত সরকার, আমার ধারণা নিজস্ব, এটা আমি ব্যক্তিগত অভিমত, ভারত সরকার সেই জন্য বারবারই বলে আসছে গণতান্ত্রিক বাংলাদেশের পাশে ভারত সরকার থাকতে চায়। তাহলে গণতন্ত্র তো একজনের জন্য হতে পারে না, ভারত সরকারও তো তার কূটনীতিতে গণতান্ত্রিক পরিচয় রাখবে।
যে আমার কাছে সবাই সমান। আমি একটু 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 থামাচ্ছি, মানে তোমার এর সঙ্গে আমার বিশ্লেষণটা জুড়ে যাচ্ছে, কারণ ওই যে প্রথম পয়েন্টটা ছিল যে দিল্লি দেখাতে চাইছে বিএনপি কে দূরে ঠেলে রাখার নীতি এখন শেষ করতে চলেছে। অর্থাৎ গত দশকে ভারত পুরোপুরি আওয়ামী লীগের দিকে ঝুঁকেছিল, সেটি বিভিন্ন কর্মকাণ্ডে প্রায় বাংলাদেশের মানুষের কাছে বা ভারতেরও কিছু অংশের মানুষের কাছে বিষয়টি পরিষ্কার ছিল। এখন দিল্লি দেখছে যে বাংলাদেশের নতুন ক্ষমতার সমীকরণ তৈরি হচ্ছে, তাই ব্যালেন্স রিসেট বাটন এই মুহূর্তেই চাপ দিতে হবে, আর এটাই একটা মূল বার্তা বলে মনে করা হচ্ছে। এটাকে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে, এবং আমি তোমাকে বারবারই যেটা বলতে চাইছি যে ভারত বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক ভারত যখন বলছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতও তার সম্পর্কের ক্ষেত্রেও একটা গণতান্ত্রিক পরিচয় রাখবে যে আমার কাছে সবাই সমান, আওয়ামী লীগও সমান, আমার কাছে বিএনপিও সমান। এবং মর্যাদা, এই সমান মানে সমান অর্থ হচ্ছে মর্যাদা। অবশ্যই তুমি যেটা বলছিলে যে শেখ হাসিনাকে যেমন আশ্রয় দিয়ে তার প্রতি ভারত মর্যাদা দিয়েছে, সেক্ষেত্রে খালেদা জিয়া চেয়ারপারসন এবং সাবেক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তাকেও কিন্তু আজকে তার শারীরিক এই অবস্থায় সংকটে ভারত উদ্বেগ এবং সব ধরনের সহযোগিতা জানিয়ে, এই যে দ্বিতীয় পয়েন্ট, যে ভ্যালিড পয়েন্টই বলছি, যে সাবেক প্রধানমন্ত্রীর প্রতি দিল্লির মর্যাদা সূচক একটা স্বীকৃতির বার্তা, এটিও কিন্তু দিল্লির যে গতকালকে প্রধানমন্ত্রীর যে উদ্বেগ, সেই বার্তাটিও কিন্তু মনে হচ্ছে যে এটাও একটা গুরুত্বপূর্ণ বার্তা। একদমই তাই। তার কারণ বাংলাদেশের মানুষকে বোঝাতে হবে বা বুঝতে হবে যে ভারত সরকার কিন্তু একেবারে গ্রাসরুট লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশে ফেরাতেও যেমন চায়, সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু সমান দৃষ্টিভঙ্গি রাখে। যেমন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে এই নানা ধরনের গত 1-1.5 বছর ধরে 14 মাস বা 15 মাস ধরে একটা টানাপোড়েন চলছে। কেউ বলছেন যে ঢাকা দিল্লির যে চিরাচরিত সম্পর্ক, যে কূটনৈতিক ভাষা, সেই ভাষার পরিবর্তন হয়েছে। কেউ বলছেন যে শীতল, কেউ বলছে থমকে গেছে সম্পর্ক। আবার কদিন আগে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উনি বলেছেন যে হাসিনা ইস্যুতে ঢাকা দিল্লির অনেক সংকট, অনেক সমস্যা রয়েছে, সেই আলোচনা থমকে যাবে না, আলোচনার গতিতেই চলছে। অন্যদিকে খলিলুর রহমান এসেছিলেন, নিরাপত্তা বিষয়ক তাদের উপদেষ্টা এসেছিলেন খলিলুর রহমান। দেখো, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ব্যক্তিগত ইনফ্লুয়েন্সাররা কি বললো তাতে দুদেশের রাষ্ট্রনায়করা, কূটনীতিকরা, তাদের কোনো যায় আসে না। তারা একটা টোটাল সিস্টেমে চলে। এইবার বলবে ভিসা কিছু দেওয়া বন্ধ হয়েছে, সীমান্ত বাণিজ্য কিছু বন্ধ হয়েছে, সেটা সার্বিক পরিস্থিতির জন্য, একটা অস্থিরতার জন্য। সে অস্থিরতা থামানোর জন্যই কিন্তু দুদেশের নেতৃস্থানীয় লোকেরা, কূটনীতিকরা কিন্তু সে অস্থিরতা থামানোর জন্যই উভয়কে একটা সৌহার্দ্যমূলক সম্প্রীতি বজায় রাখা সব রকম আশ্বাস একবারে প্রথম পর্যায় থেকে শেষ পর্যায় পর্যন্ত তারা দিয়ে চলেছেন। প্রধানমন্ত্রী যেমন দিচ্ছেন, বিদেশ মন্ত্রকও দিচ্ছেন, মুখপাত্ররা জানাচ্ছেন, তারা এগুলোকে গুরুত্ব দেন না, তারা সিস্টেমে গুরুত্ব দেন। একদমই। তৃতীয় যে ভ্যালিড যে এই বার্তার মধ্য দিয়ে যে তৃতীয় যে ভ্যালিড সংকেত বা বার্তার কথা যেটা আমরা বলতে চাইছিলাম, যে এই নরেন্দ্র মোদীর এই উদ্বেগ খালেদা জিয়ার শারীরিক সংকটে পাশে দাঁড়ানোর, এটি আরেকটি কূটনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে। সেটি হচ্ছে যেটি দুই দেশের সম্পর্ক, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দিল্লির সম্পর্ক যাতে মসৃণ হয় বা প্রশস্ত হয়, সেটিও একটা বার্তা। মানে মোদীর এই বিবৃতিতে ডক্টর ইউনূস সরকারের দিকে একটি ইতিবাচক ইঙ্গিতপূর্ণ একটা বার্তা দিচ্ছে, যা বাংলাদেশের রাজনৈতিক সহনশীলতার পরিবেশকে ভারত সমর্থন করছে, এমন একটি বার্তা বলেও কিন্তু মনে করা হচ্ছে। কোন মহল থেকে কিন্তু ইতিমধ্যেই সেটি বলছে যে নরেন্দ্র মোদীর এই বার্তাটি অত্যন্ত সময়োপযোগী। হয়তো বাংলাদেশের অধিকাংশ মানুষই প্রত্যাশা করেছিলেন যে খালেদা জিয়ার এই সংকটপূর্ণ সময়ে দিল্লি বা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো একটা বার্তা দিন, এবং সেই সময় একদম হয় না যে আমরা যখন দেখেছি যে টিম ইন্ডিয়া যখন একদম প্রায় কোণঠাসা, তখন আমরা কিরকম ভাবে সচিনের ব্যাটিং দেখি না, ছক্কা। ঠিক আমার মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একেবারে শেষ মুহূর্তে একটা ছক্কা দিয়ে টিমটাকে এগিয়ে নিয়ে গেলেন। পরিষ্কার শুনে রাখো, অন্তর্বর্তী সরকারকে পুরোপুরি ভারত সরকার অ্যাড্রেস করেছে। একদম অ্যাড্রেস করেছে। অ্যাড্রেস কখন করে কেউ কাউকে? যখন অ্যাড্রেস সেটাকে অ্যাকসেপ্ট করে। অ্যাড্রেস করেছে বলেই তো এই 14 মাসের
পুরো অফিসিয়াল পর্যায়ে যা যা করণীয় কম বেশি হয়ে আসছে, এটা তো অস্বীকার করার কথা নেই। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও বলেছেন যে শেখ হাসিনা ইস্যুতে আমাদের বাদবাকি কার্যক্রম কখনো বন্ধ থাকতে পারে না। উভয়ের পক্ষে আমাদের স্বার্থের নিয়ে আমাদের স্বার্থ আছে, পররাষ্ট্র নীতি আছে, কূটনীতি আছে, বাণিজ্যিক সম্পর্ক আছে, অর্থনৈতিক সম্পর্ক আছে, সাংস্কৃতিক, শিক্ষা, সব বিষয়ে আছে। সেই জন্য শেখ হাসিনা ইস্যুতে তারা যদি বলতে পারে শেখ হাসিনা ইস্যুতে আমাদের দুদেশের সঙ্গে সম্পর্কের কোন রকম চির ধরবে না, ফাটল ধরবে না, তাহলে প্রধানমন্ত্রী কেন, খালেদা জিয়া প্রাক্তন প্রধানমন্ত্রী, সে অসুস্থ, সে কেন সেই গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক বজায় রাখা বা সম্পর্কে জিয়ে রাখা, সম্পর্কের পরম্পরাকে, ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে প্রধানমন্ত্রী সেই বার্তা কেন দিতে পারেন না? দিতে তো অবশ্যই পারেন। হ্যাঁ, তোমার কি মনে আছে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উনি কিছুদিন আগে তোমার বাংলাদেশের গণঅভ্যুত্থান পরবর্তী একটি বিবৃতিতে, সম্ভবত একটি আন্তর্জাতিক গণমাধ্যমে বিবৃতিতে বলছেন যে বাংলাদেশ আমাদের ডিএনএ এর মধ্যে রয়েছে। তো বাংলাদেশের ভালো মন্দ, কষ্ট দুঃখ, রাজনৈতিক উত্থান পতন সবকিছুর বিষয়ে যেমন ভারতের একটা কৌতূহল, এটা ডিএনএ জনিত কারণে, এটা উনার বক্তব্য থেকে পরিষ্কার হয়। সে কারণেই হয়তো বাংলাদেশের ভালোতেও ভারত এগিয়ে যাবে, খারাপ সমালোচনার ক্ষেত্রে ভারতকেই দায়ী করা হবে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের বিষয়ে অন্য কোনো দেশ আগ্রহ দেখালে দিল্লি সেটাকে ভাববে যে কেন ভাই, বাংলাদেশ আমরা করব, কারণ আমাদের সঙ্গে ডিএনএ এর সম্পর্ক। সে কারণেই কিন্তু শুধু যে বিষয়টি যে বাংলাদেশ ভারত সম্পর্ক কে আবার সুনির্মাণ করা, প্রশস্ত করা, কূটনৈতিক সম্পর্ককে আবার বেগবান করা, পরমাশিস বিষয়টি মনে হয় আরেকটু ওপরের দিকে যাবে। অর্থাৎ এখানে কিন্তু ভূ রাজনীতিও একটা সমানভাবে কাজ করছে, যেহেতু ইতিমধ্যে তুমি জানো যে চীন সরাসরি তাদের পক্ষ থেকে 5 জন বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানোর প্রস্তাব করেছে এবং তারা ইতিমধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। অনেকেই বলছেন যে চীনের এই অতি সক্রিয়তার পরপরই দিল্লির পক্ষ থেকে এই ধরনের বার্তা উঠে এসেছে। এটা যতটা না ভারত বাংলাদেশের সম্পর্ক, এবং তুমি যেটা বলছিলে যে কূটনৈতিক শিষ্টাচার বা মানবিক সম্পর্ক, বা শেখ হাসিনা বা খালেদাকে দুজনকে সামনে রেখে সম্পর্কে একটা ব্যালেন্স করা, তার বাইরেও ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে চীনকে কখনোই বাংলাদেশের বিষয়ে ইন্টারফেয়ার করতে দিল্লি দেখতে চায় না। সেটিও একটি বড় বার্তা বলে কিন্তু অনেক বিশ্লেষকরাই মনে করছেন। তুমি কি বলবে? দেখো, বিষয়টা যদি আমি এইভাবে বলি, আমার বিশ্বাস, এটা আমার অভিমত, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা না অনেকটা রক্তের সম্পর্কের মতো। ওই যে বললাম ডিএনএ, বুঝেছো, রক্তের সম্পর্কের মতো। তো সেই জায়গা থেকে ভূরাজনৈতিক দিক থেকে চীন একটা বিষয়ে বাংলাদেশের পাশে থাকার একটা বার্তা দেবে। তা ভারত কে কাকে বার্তা দিল সেটা যেমন ঠিক, ভৌগোলিক রাজনীতি থেকে বাংলাদেশ, ভারত কেন চীনকে দেখে প্রতিযোগিতা করবে? আর যদি করেও তাতে তো কোনো ক্ষতি নেই। তাতে যদি করেও, তাকে দেখেও যদি করে, এখানেও আমার পাল্টা প্রশ্ন, কোনো বিশ্লেষকরা যদি বলেন যে দেখে করছে, তাহলে ৭১-এর মুক্তিযুদ্ধের সময় চীন কোথায় ছিল? যে তখন কি বাংলাদেশটা ভৌগোলিক অবস্থানগত বাংলাদেশের পটটা পরিবর্তিত ছিল না? তখন চীন কোথায় ছিল? পাকিস্তানের পক্ষে ছিল। তাহলে তো সেই জায়গা থেকে ভারত তো করবেই, এটা স্বাভাবিক। এবং এটাকে যে স্ট্র্যাটেজিতে দেখবে, দেখুক না। তুমি বন্দুক কিনলে, গভর্নমেন্ট যদি লাইসেন্স দেয় বন্দুক কেনার, তুমি কিনতে পারলে আমার কিনতে বাধা কোথায়? তোমার পাশে থাকতে তোমার পাশে শ্যাম যদি এসে দাঁড়াতে পারে, আমি যদু হিসাবে যদি দাঁড়াতে পারবো না, এরকম তো কোনো কথা লেখা নেই। তো স্বাভাবিক। আমার মনে হয় কূটনৈতিক বিষয়টি ওই যে হয় না, এরিয়াল ভিউ থেকে যে কোন অ্যাঙ্গেল থেকে দেখছেন তার উপর ভিত্তি করে এগুলো সামনে বিশ্লেষণ হয়। তো আমাদের অ্যাঙ্গেল পরিষ্কার, আমাদের অ্যাঙ্গেল একেবারেই ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষে সংযোগ এবং হারানো সম্পর্ক পুনরুদ্ধার করার চেষ্টা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আমাদের আলোচক বিশ্লেষক পরমাশিস খসড়ায়। প্রিয় দর্শক, প্রতিদিনকার মতো আপনাদের কাছে আমার আবেদন, এই ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করবেন। আর এই ভিডিওর কোন অংশের সঙ্গে কিংবা পুরো ভিডিওর মতামতের সঙ্গে, বিশ্লেষণের সঙ্গে আপনি ভিন্ন মত কিনা সেটি অবশ্যই মন্তব্যের কলামে লিখে জানাবেন। আর এই চ্যানেলটিতে নতুন এলে পুরনো ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করুন। আমরা একই সঙ্গে ইউটিউবে যেরকম ভাবে রয়েছি, ঠিক সেরকম ভাবে ফেসবুকেও আমাদের বিশ্লেষণ নিয়মিত এখন আপলোড করা হচ্ছে। এখন পরমাশিস শেষ, আমার মনে হয় আরেকটি বিষয়ে আলোচনা না করলেই নয়, কারণ যাকে ঘিরে এই আলোচনাটা তৈরি হচ্ছে এই মুহূর্তে, তিনি তো তুমি জানো যে উনি এভার কেয়ার
হসপিটালে লড়ছেন এবং ইতিমধ্যেই তুমি জানো যে রাষ্ট্রীয়ভাবে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি হিসেবে তাকে দেখে প্রজ্ঞাপন জারি হয়েছে ইতিমধ্যেই, যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কিংবা প্রধানমন্ত্রী যেরকম ভাবে তাদের নিরাপত্তা বলয় থাকে, ঠিক সেরকম ভাবে রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রপতি তাদের যে নিরাপত্তা বাহিনী এসএসএফ, ইতিমধ্যে এসএসএফ এর যে নিরাপত্তা বাহিনী ইতিমধ্যে যে এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার নিরাপত্তার যে বেষ্টনী সেটি আঁটোসাঁটো করেছেন। সুতরাং এর মধ্য দিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার যে রাষ্ট্রীয় সম্মাননা, একদিকে যেমন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, যেরকম গতকালকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 140 কোটি মানুষের পক্ষ নিয়ে তিনি যেরকম ভাবে প্রতিবেশী একটি দেশের দুইবারের প্রধানমন্ত্রী এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়কার বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া, তার প্রতি যেরকম ভাবে সম্মাননা দেখিয়েছেন, স্বাভাবিকভাবেই এবং চীন বা অন্যান্য রাষ্ট্রপ্রধানরাও কিন্তু উদ্বেগ জানিয়েছেন। এক্ষেত্রে তার যে এই যে শারীরিক সংকটাপন্ন অবস্থায় দেশ বিদেশের রাষ্ট্রনেতা, বিশ্ব নেতারা যেরকম ভাবে পাশে দাঁড়াচ্ছেন সেইটিতে কিন্তু পরিষ্কার যে এই মুহূর্তে বেগম খালেদা জিয়া যে নিয়ে যে আলোচনা সেটি শুধুমাত্র বাংলাদেশের ভূগোলের মধ্যেই সীমাবদ্ধ নয়। খালেদা জিয়া আলোচনার এই মুহূর্তে আন্তর্জাতিক সীমানায় কিন্তু তাকে নিয়ে আলোচনা চলছে এবং চুলচেরা বিভিন্ন ধরনের বিশ্লেষণ চলছে। একদিকে যেরকম তার স্বাস্থ্য এবং তার সুস্থতা কামনা নিয়ে প্রার্থনা চলছে, এবং অন্যদিকে এই খালেদা জিয়ার সুস্থতা নিয়ে যে দেশগুলো বিভিন্ন রকমের সহযোগিতার আশ্বাস দিচ্ছেন, আশ্বাস নিয়েও কূটনৈতিক কাটাছেড়া চলছে। তারই ধারাবাহিকতায় আজকের এই আলোচনা শেষ করব আরেকটি প্রাসঙ্গিক ইস্যু নিয়ে। সেটি হচ্ছে যে দিল্লির এই বার্তা আরো একটি ইঙ্গিত বহন করে। সেটি ভারত কি মনে করছে যে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগ পরবর্তী বিএনপি, বাংলাদেশের এই অন্যতম বৃহত্তম রাজনৈতিক দলই বাংলাদেশের সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠছেন, কিংবা তারা আগামী নির্বাচনে অত্যন্ত শক্তিশালী কোনো জনসমর্থন পেতে পারে? বাংলাদেশের ক্ষমতার বাস্তবতা হচ্ছে যে বিএনপি আজ মাঠে না থাকলেও জনমত এবং বিশেষ করে শহরে মধ্যবিত্তে আগের চেয়ে শক্ত অবস্থানে রয়েছে। ডক্টর ইউনূস সরকারের অধীনে একটি পলিটিক্যাল রিব্যালেন্সিং হচ্ছে, যেখানে বিএনপির রাজনীতি পুনরায় স্পেস পাচ্ছে। এ অবস্থায় ভারত 3টি কারণে হয়তো বিএনপিকে অবহেলা করতে পারছেন, সেটি বিশ্লেষকরা বলছেন। কারণ 3টি কি? কারণ 3টি হচ্ছে: বিএনপি আগামীতে ক্ষমতার লড়াইয়ের বড় শক্তি; দ্বিতীয় কারণ, ভারত জানে বিএনপির সঙ্গে তার সম্পর্ক খারাপ; এবং তৃতীয় কারণ, বাংলাদেশে পরিবর্তনের আভাস। এই 3টি কারণে কূটনৈতিকভাবে এই মুহূর্তে দিল্লির তৎপরতা বাড়তেও পারে। এগুলো বিভিন্ন মহল থেকে আলোচনায় উঠে আসছে। তুমি এ বিষয়ে তোমার কি মন্তব্য, তোমার কি বিশ্লেষণ? দেখো, এখানে যদি বলতে হয় 2024-এর 5ই আগস্টের আগে থেকে লাস্ট 15 ইয়ার্স তো আওয়ামী লীগ সেদেশের সরকারের ক্ষমতায় রয়েছে। তো সেদেশের সরকারের সঙ্গে বাংলাদেশের সঙ্গে ভারত সরকারের ক্রমপর্যায়ে কিন্তু সমন্বয় রেখে বিভিন্ন উন্নতি সাধন, বিজনেস, বাণিজ্য যা করণীয় সেটা কিন্তু ঘটেছে। সেদেশের মাটিতে দাঁড়িয়ে আওয়ামী লীগ বলতেই পারে যে আমরা সরকারে আছি, ভারত সরকার আমাদের পাশে এইভাবে থাকছে, বাংলাদেশের পাশে না, আমাদের পাশে থাকছে। এক কথায় ভারত সরকার আওয়ামী লীগের হয়ে যেন বিক্রি হয়েছে সে দেশের মানুষের মনে। সেই জায়গাটা বিরাগভাজন জায়গা তৈরি। কিন্তু 2024-এর 5ই আগস্টের পর থেকে এই যে 14-15 মাস অতিক্রান্ত, ভারত সরকার বিভিন্ন সময় কিন্তু বলে আসছে আমরা পুরো বিষয়টাতেই ওয়াকিবহাল, আমরা খবর রাখছি, দেখছি গণতান্ত্রিক পরিবেশ এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে ক্রমপর্যায়ে যা আলোচনা, যা বৈঠক, রাষ্ট্রনেতা থেকে শুরু করে কূটনীতি, বিদেশ নীতি সব নিয়ে। পাশাপাশি তুমি নিশ্চয়ই জানো যে তারেক রহমানের সঙ্গে দেখা করতে ডক্টর ইউনূস যতদূর সম্ভব আমার মনে পড়ছে লন্ডনে গেছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারত সরকার তো সব বিষয়টাই অবজার্ভ করছে। কেন্দ্রীয় স্তরে সর্বোচ্চ রাষ্ট্রপ্রধানের জায়গায় কিন্তু বিএনপির নেত্রী খালেদা জিয়া, যিনি বাংলাদেশের দুবারের প্রাক্তন প্রধানমন্ত্রী। তো স্বাভাবিকভাবে ভারত সরকার তো এই সিদ্ধান্তটা রাখতেই পারে যে এখন আওয়ামী লীগ নেই, কিন্তু সর্বোচ্চ যে বাংলাদেশের যে সর্বোচ্চ রাজনৈতিক দল আওয়ামী লীগের পরেই বিএনপিরাও প্রধানমন্ত্রী হয়েছেন, তাদের নেত্রী প্রধানমন্ত্রী হয়েছেন। তারা এটা তো রাষ্ট্রীয় দল, সেই রাষ্ট্রীয় দলকে তো সমান গুরুত্ব দেবে এবং সেই দেওয়ার ক্ষেত্রেও কিন্তু তারা অনেক কূটনৈতিকভাবে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে অনেক কিছু বিশেষ বার্তা দেবে। সেটা বিশ্লেষকরা এটা ভাবতেই পারে যে এটা একটা কৌশলগত
বার্তা ভাবতেই পারে, এতে কোনো ইয়ে নেই। কেননা এনসিপি থেকে তো কেউ এখনো প্রধানমন্ত্রী হননি, বা জামাত থেকে তো কোনো প্রধানমন্ত্রী হননি। প্রধানমন্ত্রী হচ্ছে আওয়ামী লীগ থেকে, প্রধানমন্ত্রী হচ্ছে বিএনপির নেত্রী। আওয়ামী লীগের নেত্রী যিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, সে ভারতে এই মুহূর্তে আশ্রিত রয়েছেন, এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন, তিনি এখন সংকটাপন্ন অবস্থায় রয়েছে। ভারত তার একটা দেশের রাষ্ট্রপ্রধানকে, প্রাক্তন রাষ্ট্রপ্রধানকে সর্বোচ্চ সম্মানের বিশেষ বার্তা দিচ্ছে। কাউকে পাশে রেখেছে, কাউকে আশ্রয় দিয়েছে, কাউকে সংকটাপন্ন অবস্থা থেকে যাতে সে মুক্তি পায় বা তাকে দ্রুত চিকিৎসা দেওয়া যায়, পরিষেবা দেওয়া যায়। ভারত সরকার যেটা পারে সেটা বার্তা দিয়েছে একটা রাষ্ট্রপ্রধান, নট নেত্রীকে, জাতীয় নেত্রীকে। আমার এটা বিশ্বাস। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি গুরুত্বপূর্ণ বিশ্লেষণে এত সময় ধরে প্রথম কলকাতার স্ক্রিনে ছিলে। প্রিয় দর্শক, তাহলে সোজা সাপটা যদি বিশ্লেষণের শেষ পর্যায়ে আমাকে বলতে হয়, তাহলে বলবো যে মোদির উদ্বেগ বার্তা কি শুধুই সৌজন্যের ছিল? না, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, চীন ভারত প্রতিযোগিতা এবং ভবিষ্যতের ক্ষমতার সমীকরণ সবকিছুরই সঙ্গে সরাসরি যুক্ত ছিল। একদিকে গুরুতর অসুস্থ একজন সাবেক প্রধানমন্ত্রী, অন্যদিকে দক্ষিণ এশিয়ার দুই মহাশক্তির কৌশল। এই দুয়ের মাঝে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা গড়ে উঠছে। ভারত আগের মতো একমুখী নীতি থেকে বেরিয়ে এসে এখন ব্যালেন্স করছে। বিএনপির দিকেও উন্মুক্ত দরজা খুলছে দিল্লি। এটাই এই বার্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনারা কি ভাবছেন সেটি লিখে জানাবেন। তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।